একটা তৃণমূল হয়ে গেছে বালিশচাড়া তৃণমূল ঋতব্রতর নেতৃত্বে, একটা তৃণমূল এখন এনসিপিআই তে চলে গেছে তৃণমূলের এমপিরা, একটা তৃণমূলের একটা অংশ কংগ্রেসে ঢোকার জন্য গান্ধী পরিবারের বাড়িতে গিয়ে ঘুরঘুর করছে মমতা আর অভিষেক। তো তৃণমূল পার্টি উঠে গেছে। এবার এখন তৃণমূল একটা চটিচাটা, একটা বালিশচাটা, একটা এনসিপিআই। এরপরে তৃণমূলের কাউকে কথা ককরোচ পার্টিতেও যোগ দিচ্ছে। মমতা ব্যানার্জি হয়তো ককরোচ পার্টিতেই যোগ দিয়ে দিল, এটাও হতে পারে, না হওয়ার তো কিছু নেই। না, এই যে দেখা যাচ্ছে যে যারা সাংসদ ছিল তারা প্রথমে বলেছিল যে তারা বিজেপিকে সমর্থন না, মানে বিজেপির সাথে মানে সরাসরি যুক্ত না হলো তারা এনডিএ কে সমর্থন করে। এখন দেখা যাচ্ছে তারা এনসিপিআই তে মানে একদম সরাসরি যোগদান করলেন, কি বলবেন? এনসিপিআই একটা পার্টি, ছোট পার্টি, প্রথম নাম শুনেছি আমি, সেখানে যোগদান করেছে। এনডিএ কে এখন তারা সমর্থন করবে কিনা, যদি করে সেটা এখন তাদের ব্যাপার, এনসিপিআই এর ব্যাপার। কিন্তু তারা তৃণমূলে তো নেই। মানে আমার বক্তব্য হচ্ছে কেউ তৃণমূলে নেই, এনসিপিআই পার্টিতেও ঢুকে যাচ্ছে, যে পার্টির আমরা কোনো নাম শুনিনি, কিন্তু তোকে তৃণমূলে থাকতে চাইছে না। মানে যে যত তাড়াতাড়ি পারো আগে তাড়াতাড়ি তৃণমূল ছাড়ো, এখন এই প্রতিযোগিতায় চলছে। একের পর এক চক্রব্যূহে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে ফার্স্টেই চলেছে এ দল, মানে তৃণমূল কংগ্রেসের যা অবস্থা তার জন্য সকলেই তাকে দায়ী করছে। মানে একদম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ঔদ্ধত্য, তার জন্যই কি আজকে তৃণমূলের এই অবস্থা? ওই জন্য পচা ডিমও খাচ্ছে, রাস্তায় বেরোচ্ছে গণধোলাই খাচ্ছে, রাস্তায় বেরোচ্ছে পচা ডিম খাচ্ছে, পচা টমেটো খাচ্ছে, লোকে গোবর ছুঁড়ে মারছে। এগুলোকে আমরা সমর্থন করি না, আমাদের পার্টি কোনো রকম হিংসাকে সমর্থন করে না। কিন্তু এই যে তৃণমূলের লোকেরাই তৃণমূলদের ধরে ধরে পচা ডিম মারছে, পচা টমেটো মারছে, গোবর ছুঁড়ে মারছে, চোর চোর বলছে, কোথাও কোথাও দেখছি গণধোলাই দিচ্ছে, এগুলোকে আমরা সমর্থন করি না। কিন্তু এগুলো কেন হচ্ছে? তার কারণ বিগত 15 বছরে তৃণমূল নেতাদের যে আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছিল, যে ঔদ্ধত্য, তৃণমূলের নেতারা যারা নিজেদেরকে মনে করতো এলাকার রাজা মহারাজা, নিজেদেরকে যুবরাজ বলে দাবি করতো, যারা এলাকায় এলাকায় এতদিন ধরে তোলাবাজির সিন্ডিকেট চালিয়েছে, সাধারণ মানুষের কিছু বলার অধিকার ছিল না, মহিলাদেরকে পার্টি অফিসে নিয়ে গিয়ে সেখানে পিঠে বানানো হয়েছে। এখন তৃণমূলের পার্টি অফিস খুললে দেখা যাচ্ছে পার্টি অফিসে কি থাকে, চেয়ার টেবিল থাকতে পারে, পার্টি অফিসে এলে মিডিয়ার বসার জায়গা থাকতে পারে, পার্টি অফিসে বইপত্র থাকতে পারে। আচ্ছা বলুন তো, পার্টি অফিসে গর্ভনিরোধকের কি কাজ? পার্টি অফিসের ভিতরে খাটের কি কাজ? পার্টি অফিসের ভিতরে মদের বোতলের কি কাজ? পার্টি অফিসের ভিতরে মেকআপ রুমের কি কাজ? তো এই যে পার্টি অফিসগুলোকে তৃণমূলের নেতারা দিনের পর দিন পিঠে বানানোর জায়গা করেছিল, এর বিরুদ্ধে জনগণের ক্ষোভ আছে, তার প্রতিফলন এগুলো হচ্ছে। এবার কেন হচ্ছে না হচ্ছে, যে যা দুর্নীতি করেছে তো প্রশাসন তদন্ত করছে, পুলিশ তাদের বিরুদ্ধে স্টেপ নেবে আগামী দিনে, এটাই আমরা মনে করছি। আচ্ছা, এই যে ইডির যে নিয়োগ দুর্নীতি মামলা, তারপরে সিআইডির যে মানে ডিজে মন্তব্য প্লাস যে সইজাল কাণ্ড, এই একের পর এক যে মামলা, মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেশি বিপদ মানে কোনটাই কিভাবে বর্ণনা করবেন আপনি একজন আইনজীবী হিসেবে, এবং তার শাস্তি কি হতে পারে যদি আইনজীবী? দেখুন, অভিষেক ব্যানার্জির এখন রোজ কাজ, সকালবেলা ঘুম থেকে উঠে জামা কাপড় পরে রোজ একবার করে হাজিরা দিতে যাচ্ছে। কোনোদিন সিআইডির কাছে, পরের দিন ইডির কাছে, তারপরের দিন সিআইডির কাছে, রোজ এমন একটা অভিষেক, এখন এমন একটা ছেলে, এই চোর ভাইপো, তার কাজ হচ্ছে এখন রোজ সকালে উঠে হাজিরা দিতে যাওয়া। এত দুর্নীতি করেছে, এত অন্যায় করেছে, রোজ একটা করে কেসে তাকে ডাকছে। তো স্বাভাবিক, এবার কোন কেসে ওকে কে ধরবে, সিআইডি ধরবে না ইডি ধরবে না সিবিআই ধরবে, সেটা তাদের ব্যাপার, আমরা কিছু বলতে পারি না, প্রশাসনের ব্যাপার, পুলিশের ব্যাপার। তবে যে অন্যায় করেছে সে তো শাস্তি পাবে, আর তার পদ্ধতিও চলছে, আইন মেনেই হবে। কারণ এই রাজ্যে এখন আইনের শাসন চলছে, শাসকের আইন নেই। এটা যদি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হতো, শাসকের আইন থাকতো, তাহলে আগেও যেরকম দেখেছি বিনা অপরাধে, বিনা কারণে, কোনো দোষ না করার জন্য, শুধুমাত্র সত্যি কথা বলার জন্য দিনের পর দিন যেভাবে প্রতিবাদী কণ্ঠদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তৎকালীন সময় মমতা ব্যানার্জি যেভাবে তাদের প্রশাসনকে কাজে লাগিয়ে যেভাবে তাদের কণ্ঠরোধ করেছে, এখানে তো সেই পদ্ধতি চলছে না। এখানে আমরা পরিষ্কার বলেছি আমরা রামরাজ্য গঠন করতে এসেছি, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আইনতভাবে পদ্ধতি চলছে। এবার আইনের পথে চলবে, পুলিশ প্রশাসন তাদের পদ্ধতি চলবে, এখানে আমাদের বলার আলাদা করে কোনো জায়গা নেই। আচ্ছা, আপনি তো একজন আইনজীবী, আপনি কি বলবেন যে এই কটা মামলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়েছে, মোটামুটি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পিছনে কিরকম শাস্তি হতে পারে? শাস্তি তো অনেকও হতে পারে, মানে আইনের ভাবে যদি দোষী প্রমাণিত হয়, যদি দেখা যায় শিক্ষক নিয়োগ দুর্নীতি সে আছে, তার তো জেল যাত্রা কনফার্ম। এবার সেখানে দেখতে হবে তার বিরুদ্ধে কি কি ধারায় মামলা রুজু হয়েছে, সেগুলো না দেখে বলা সম্ভব না। এর বাদ দিয়ে সিআইডি রাখছে, প্রচুর 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 মামলা আছে, এদের সারা জীবন বাদ বাকি জীবন জেলেও কাটাতে হতে পারে, সেগুলো দোষী সাব্যস্ত যদি হয়। এবার সেটা যে দোষ করেছে না করেছে সেটা তো দেখবে আইন, সেটা তো দেখবে পুলিশ, সেটা সিআইডি দেখবে, ইডি দেখবে, আমরা আস্তে আস্তে।
আচ্ছা, তৃণমূলের আশ্রিত যে দুষ্কৃতী বা তৃণমূলের নেতা তাদেরকে রীতিমতো মানে গ্রেফতারি করার পর কোমরে দড়ি বেঁধে হাফ প্যান্ট পরিয়ে ঘোরানো হচ্ছে, এবং সাধারণ মানুষ জানতে চাইছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই দিনটা কবে আসবে। দেখুন, যারা দিনের পর দিন মানুষের উপর অত্যাচার করেছে, যারা এলাকায় মানুষের মধ্যে ভয় সন্ত্রাসের পরিস্থিতি তৈরি করেছিল, তাদেরকে হাফ প্যান্ট পরিয়ে খালি গায়ে হোক, স্যান্ডো গেঞ্জি পরিয়ে হোক, কোমরে দড়ি বেঁধে কলার ধরে পুলিশ যে ঘোরাচ্ছে, এবং মানুষের কাছে তারা ক্ষমা চাচ্ছে। কারণ তারা দিনের পর দিন এলাকা জুড়ে যে মানুষের ওপর অত্যাচার করেছে, মানুষের ওপর সন্ত্রাস করেছে, সাধারণ মানুষের ওপরে যে জুলুম করেছে, তার জন্য তাদেরকে ক্ষমা চাওয়ানো হচ্ছে বা তারা ক্ষমা চাইছে। মানুষের কাছে তাদের ক্ষমা চেতে হবে। এবার সেখানে দাঁড়িয়ে সিরিয়াল নম্বর আসছে। এখন ওই ফলতার যে ডাকাতটা ছিল পুষ্পা, নিজেকে দাবি করতো, সে যাচ্ছে। এর আগেও তৃণমূলের নেতা দেখেছি, প্রাক্তন বিধায়কদের দেখেছি, সব্যসাচী দত্তকে দেখেছি, এরকম বহু তৃণমূলের তথাকথিত হুব্বা নেতা, তোলাবাজ নেতা, লালচুল কানেগুল নেতার হয়েছে। এবার পরে আরো অনেকের হবে। কারটা কখন আসবে সে সময় আসবে, লাইন বাই লাইন আসবে। আচ্ছা, এফআইআর হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের জন্য, মানে এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? উস্কানিমূলক মন্তব্য করেছে, যার জন্য সাধারণ মানুষ গিয়ে এফআইআর করেছে। উস্কানিমূলক মন্তব্য করলে তো আইনের মতো চলবে, সেখানে সাধারণ মানুষের অধিকার আছে তো এফআইআর করার। সে এফআইআরটাই করেছে, আলাদা করে দেখার কিছু নেই, এফআইআর হওয়ারই তো ছিল। এই যে উস্কানিমূলক মন্তব্য উনি করেছেন তাকে দেশদ্রোহী বলা হচ্ছে, তাহলে এটাকে আপনি কি সাপোর্ট করেন? আপনি কি বলবেন? বিগত 15 বছর পশ্চিমবঙ্গে যে তৃণমূলের সরকার চলেছে, তারা ভারতবর্ষের পক্ষে ছিল না, দেশের উন্নতির পক্ষে ছিল না, রাজ্যের উন্নতির পক্ষে ছিল না। এই রাজ্যের মানুষের সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করেছে, দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা বারে বারে দেখেছি। ভারতবর্ষের বাইরের যে সমস্ত শক্তি, সেই বাংলাদেশ বা অন্যান্য দেশ, সেখান থেকে তারা মদত পেয়েছে। এই যে মৌলবাদের সমর্থন করা, মৌলবাদীদেরকে নিয়ে ঘোরা, মৌলবাদীদের সঙ্গে সমর্থন নিয়ে তাদের থেকে অর্থনৈতিক সহযোগিতা নিয়ে রাজনীতি করা, এটা তো তৃণমূলের কাছ থেকে পেয়েছে। এবং তৃণমূল একটা দেশত্ববাদী দল, জাতীয়তাবাদী দল, এরকম থেকেও বলবে না। তো সেখানে দাঁড়িয়ে দেশবিরোধিতা তাদের উপরে অভিযোগ আনা হয়েছে, এফআইআর করা হয়েছে, বাদবাকিটা তদন্ত হচ্ছে। যদি এটা প্রমাণিত হয়, হ্যাঁ তৃণমূলের লোকেরা সত্যি দেশ বিরোধী কাজ করেছে, ভয়ঙ্কর শাস্তি হওয়া উচিত দেশের সাথে গদ্দারি করার জন্য। আচ্ছা, এই যে সাংসদ মহুয়া মৈত্র, তিনি একদম সরাসরি বললেন যে ডিম যারা ছুটছে তাদের বিরুদ্ধে উনি এফআইআর করবেন। আচ্ছা, ডিম ছুড়লে কারোর বিরুদ্ধে এফআইআর হয় কি? দেখুন, এখন ডিম ছোড়া, গোবর ছোড়া, তারপরে পচা টমেটো ছোড়া, এগুলো ছুড়লে তো গায়ে খুব গন্ধ হয়। সেই রাগ থেকে, সেই ক্ষোভ থেকে এখন অনেকে বলতে পারে এফআইআর করবে, অনেকে বলছে সুপ্রিম কোর্টে টেনে নিয়ে যাবে। কিন্তু আমার কাছে কথা হচ্ছে, কেন ডিম খাওয়ার ভয়টা পাচ্ছে? তাহলে এমন কোনো কাজ এরা করেছে যার জন্য পাবলিক এদের পচা ডিম মারতে যাচ্ছে, পচা টমেটো মারতে যাচ্ছে, পচা গোবর মারতে যাচ্ছে? যে এত লোক তৃণমূল করছে, সবাইকে ডিম খাচ্ছে, সবাই টমেটো খাচ্ছে, সবাই গোবর খাচ্ছে, তাহলে সাধারণ মানুষ তাদেরকে ডিম টমেটো গোবর মারছে। যারা তৃণমূলে থেকে দুর্নীতি করেছে, মানুষের উপর অত্যাচার করেছে, তাদেরকেই মারছে। এবার আমরা কাউকে মারার সমর্থন করি না। কেউ পচা টমেটো খাক, কেউ ডিম খাক, খেয়ে মার্কেটে ডিমের দাম বাড়ুক, এটাকে আমরা সমর্থন করছি না। কেউ গোবর খাক, এটাকে আমরা সমর্থন করছি না। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে, ভয়টা কেন বাড়ছে? আমার নিশ্চয়ই ঘাপলা আছে, ওই জন্যই ভয়টা পাচ্ছে। আচ্ছা, এই যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যে কিনা একদম মমতাপন্থী ছিল এক সময়, এখন তিনিও পাল্টে খাচ্ছেন। তিনি রীতিমতো হঠাৎ পালাবদল করে এবং অভিষেকের বিরুদ্ধে একদম ক্ষোভ উগড়ে দিলেন। মানে হঠাৎ তার এই পালাবদল কেন? দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সকালে একরকম কথা বলে, সন্ধ্যেবেলা হয়ে গেলে একরকম কথা বলে, পরে আবার দেখছি অবস্থান বদল করছে। তো তৃণমূলের, আমি বললাম তো, তৃণমূল বলে কোনো পার্টি নেই, তৃণমূল উঠে গেছে। যে পার্টিটা উঠে গেছে, সেই পার্টির এখন কল্যাণ ব্যানার্জি কি চটিচাটা তৃণমূলেই রয়ে গেছে, না বালিশচাটা তৃণমূলের দিকে যাচ্ছে, না এনসিপিআই তৃণমূলের দিকে যাচ্ছে, না কংগ্রেসের দিকে যাচ্ছে, তারা বলতে পারবে। এই নিয়ে কেউ ভাবছে না। এইসব লোকজন পথে নামলে, যারা সাধারণ মানুষ টমেটো ছুঁড়ে মারছে, ডিম ছুঁড়ে মারছে, তাদেরকে নিয়ে কেন মানুষের ভাবনা থাকবে? তৃণমূল পার্টি খণ্ড বিখণ্ড, বিভক্ত, পার্টিটাই শেষ হয়ে গেছে। পার্টিটার রাজনৈতিকভাবে ডেথ সার্টিফিকেট বেরিয়ে গেছে। এই পার্টিকে নিয়ে আর ভেবে লাভ নেই। আচ্ছা, এই যে তৃণমূলের এক সময়ের বাঘ, মানে বীরভূমের বাঘ বলা হতো যে অনুব্রত মণ্ডলকে, সেই অনুব্রত মণ্ডল দেখা যাচ্ছে এখন পাল্টি খাচ্ছে। তিনি রীতিমতো ক্ষোভ উগড়ে দিচ্ছেন, বলছেন যে সম্মান না পেলে তিনিও নাকি দলের সাথে থাকবেন না। এছাড়াও তৃণমূলের যে সাম্প্রতিক যে ব্যর্থতা, তার জন্য তিনি সম্পূর্ণভাবে আইপ্যাককে দায়ী করছেন। কি বলবেন এই অনুব্রত মণ্ডলকে? দেখুন, অনুব্রত মণ্ডল বিরাট বড় বাঘ ছিল। তো তৃণমূল 15 বছর এরকম অনেক বাঘ ভাল্লুক জন্ম দিয়েছিল। এখন সেই সমস্ত বাঘ ভাল্লুক শুকিয়ে ইঁদুর হয়ে গেছে।
তো এখন ইঁদুর অনুব্রত মণ্ডল সে এখন বলছে সম্মান পাওয়া না পাওয়া, কি তার পার্টি ছেড়ে থেকে কোথায় যাবে না যাবে ওটা ওর ব্যাপার। আমি তো আগেই বললাম সবাই তৃণমূল ছাড়ছে, অনুব্রত তৃণমূল ছেড়ে কোন গর্তে ঢুকবে সেটা অনুব্রতর ব্যাপার। ইঁদুরের গর্তে ঢুকবে না ছুচোর গর্তে ঢুকবে না আরশোলার গর্তে ঢুকবে না ককরোচ পার্টিতে ঢুকবে তার ব্যাপার, ও নিয়ে আমরা ভাবছি না। আমাদের বক্তব্য হচ্ছে তৃণমূলের যারা বীরপুরুষ নিজেদের দাবি করত, দেখেছেন তো ক্ষমতা যেই চলে গেছে পাশ থেকে সঙ্গে সঙ্গে সেই সমস্ত বাঘেরা কিরকম বিড়াল হয়ে গেল চুপসে, সেটাই দেখো। আচ্ছা, এই যে বাংলার এই পরিবর্তন হলো একদম নতুন মুখ্যমন্ত্রী তার শুভেন্দু অধিকারী, মানে গত 1 মাসে তিনি নজিরবিহীন নানা কাজ করেছেন এবং সেই কাজগুলোকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? দেখুন, গত 1 মাসে যে কাজ হয়েছে বিগত 15 বছরে পশ্চিমবঙ্গে সেই কাজ হয়নি। গত 1 মাসে যে যে কথা ভারতীয় জনতা পার্টি ম্যানিফেস্টোয় রেখেছিল, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে পশ্চিমবঙ্গ সরকার গঠন হয়েছে, এই সরকারের মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী, সেই মাননীয় মুখ্যমন্ত্রী সেই সমস্ত কাজকে পূর্ণাঙ্গ আকারে নিয়ে এসছে। যারা বলেছিল এই কাজ করা সম্ভব না তাদেরকে কথা উড়িয়ে দিয়ে সেই সমস্ত বিষয়কে বাস্তবে কার্যত প্রতিফলিত করা গেছে। এর থেকে আবারও প্রমাণিত হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি যেটা বলে সেটা করে। সেটা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় শুভেন্দু অধিকারী যেভাবে কাজ করেছেন এবং জনগণের মুখ্যমন্ত্রী যেভাবে জনগণের কথা শুনছেন, যেভাবে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, যেভাবে মানুষের কাছে যে প্রশাসন নিজেদের সহযোগিতা পৌঁছে দিচ্ছে, যেভাবে জনকল্যাণ শিবির করছে, এটার থেকে প্রমাণিত হচ্ছে রাজ্যে আজকে যে সরকারটা চলছে এটা সাধারণ মানুষের সরকার। এটা কোনো পিসি ভাইপোর সরকার না, এটা কোনো চোর চিটিংবাজ লুটেরা লম্পট ধর্ষক খুনিদেরও সরকার না, কোনো জিহাদি সরকারও না, এটা পশ্চিমবঙ্গের মানুষের সরকার। আচ্ছা, একদম শেষ একটা প্রশ্ন, যেটা হচ্ছে রাজ্যের যা দুর্নীতির আখড়া এতদিন হয়ে এসেছিল পশ্চিমবঙ্গ শেষ 15 বছরে, এবং তার থেকে যে দুর্নীতি মুক্ত করার জন্য পশ্চিমবঙ্গে কি কি আরো পদক্ষেপ নেওয়া উচিত বা আইনিভাবে বা যে কোনোভাবে কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করছেন? দেখুন, পশ্চিমবঙ্গে যা দুর্নীতি হয়েছে একদম পঞ্চায়েত মেম্বার থেকে মমতা ব্যানার্জি অবধি সবার যদি দুর্নীতি করার সম্পত্তির পরিমাণ এক করা হয় তাহলে দেখবেন পশ্চিমবঙ্গে যত ঋণেরা করে গেছে সব ঋণ উসুল হয়ে যাবে, সব ঋণ বেরিয়ে আসবে উসুল। এত টাকা, এত সম্পত্তি, এত দামি দামি গাড়ি, দামি দামি বাড়ি, 3 তলা 4 তলা পার্টি অফিস, পার্টি অফিসের মধ্যে মদের বোতল, খাট, গর্ভনিরোধক থেকে শুরু করে প্রচুর এই যে বৈভব, এই গাড়ি বাড়ি এবং এই যে টাকা তারা করেছে তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলছে এবং তদন্তে তারা মোটামুটি আগামী দিনে আস্তে আস্তে দেখবেন যারা দুর্নীতি করেছে তারা হয়তো গ্রেফতার হবে, আইনত পথে হবে। আমরা পার্টির পক্ষ থেকে তো কাউকে গ্রেফতার করতে বলতে পারি না, আমাদের সে এখতিয়ার নেই, কিন্তু আইনত যে দোষ করবে সে গ্রেফতার হবে। আইন যেভাবে বলেছে সেভাবেই চলবে। কারণ এখন আমি পরিষ্কার বলছি, পশ্চিমবঙ্গে আইনের শাসন চলবে, আইনের ধারা যেভাবে কথা বলবে সেই ধারা অনুসারে কাজ হবে। এখানে আর শাসকের আইন নেই, আইনের শাসন আছে। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। আজকে আপনারা শুনলেন অ্যাডভোকেট নীলাভ বন্দ্যোপাধ্যায়ের যা মূল বক্তব্য। দাদাকে আবারও আমরা আমাদের চ্যানেলে পেয়েছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আপনাদের যদি কোনো মন্তব্য থাকে বা বক্তব্য থাকে, আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা আছে, আপনারা সেই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। অসংখ্য ধন্যবাদ।